গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, কোথাও কেউ নেই। আজ পর্ব 18। জিয়াউর রহমান সাহেবের সময় নুরুদ্দিন কঠিন বিএনপি হয়ে যায়। তাতে তার আওয়ামী লীগে আবার ফিরে যাওয়াতে কোনো অসুবিধা হয়নি। ঘুঘু লোক বলেই এটা সম্ভব হয়েছে। এ জাতীয় লোকদের সম্পর্কে সাবধান থাকা ভালো। সিদ্দিক সাহেব যথেষ্ট সাবধান, তবুও অস্বস্তি লেগেই থাকে। সিদ্দিক সাহেব শিশু নিকেতনে সেক্রেটারিকে আসতে বলেছেন, ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার করে নিতে চান। বেটাকে আসতে বলা হয়েছে 4টার সময়, এখন বাজে 5টা, এখনও আসছে না। সিদ্দিক সাহেবের মেজাজ ক্রমেই খারাপ হচ্ছে। সেক্রেটারি ঢুকলো 5টা 25-এ, পরনে নকশাদার পাঞ্জাবি, ধূর্ত হয়ে গেছে। অনু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী ব্যাপার? মনার সাহেব অবাক হয়ে বললেন, আপনি তো ডেকে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা, মনেই ছিল না। আরেকটু হলে চলে যেতাম। ভাগ্যিস এসেছ। হাজার ঝামেলা নিয়ে থাকি, কিছু মনে থাকে না। বসো বসো। বসলো। তার মুখে হাসি আরও বিস্তৃত হলো। তোমাদের শিশু নিকেতন সম্পর্কে জানার জন্য ডাকলাম। কতদূর কী করলে? হাতে হাঁটি পাপা অবস্থা স্যার, তবে একটা ঘর পাওয়া গেছে। এটা একটা বড় উপকার হয়েছে। ঘর কোথায় পেলে? নুরুদ্দিন সাহেব দিয়েছেন। কিছু ফার্নিচারও পাওয়া গেছে। আপনাদের 10 জনের সাহায্য ছাড়া তো স্যার হবে না। 10-এর লাঠি 1-এর বোঝা। সিদ্দিক সাহেব শুকনো গলায় বললেন, তা তো বটেই। আপাতত ছবি আঁকা, নাচ আর গান শেখানো হবে। একটা শিশু লাইব্রেরি থাকবে। শিশুদের জন্য হাতে লেখা দেয়াল পত্রিকা বের হবে। পত্রিকার নাম ভালো, খুবই ভালো। একটা বানিয়ে দিতে হবে। না বললে হবে না। এখনো ফাইনাল কিছু হয়নি। শামসুর শুধু ফাইনাল হয়েছে। উদ্বোধনীর দিন থাকতে হবে। থাকবো নিশ্চয়ই। মনোয়ার হোসেন চা বিস্কিট খেয়ে বিদায় হলো। বসে রইলেন। ঝামেলা, ব্যবসার ঝামেলা, জমি জমার ঝামেলা। উত্তক্ত সম্পত্তি তিনি কিনেছেন, কিন্তু দখল পাচ্ছেন না। 4তলা বিল্ডিং, ভালো জায়গা, গ্রিন রোডে। দখল লাভ কি? সম্পত্তি আসল মালিকের কাছে থেকেই বাহুল্য জলের দামে কেনা। কত দামে কেনা সেটা বড় কথা নয়। কাগজপত্র ঠিক আছে, এটাই বড় কথা। কাগজপত্র থেকেও লাভ হচ্ছে না। বাড়িতেও ছোটোখাটো অশান্তি লেগে আছে। মন টেকে না। তার স্ত্রী 10 বছর আগে হঠাৎ করে মোটা হতে শুরু করেছিলেন। এখন মৈনাক পর্বত, 2 হাত দিয়ে বের পাওয়া যায় না। গাড়িতে উঠলে গাড়ি খানিকটা ডেবে যায়। এক মেয়েও মায়ের পথ ধরেছে। বয়স 23, এর মধ্যেই হুলস্থুলো কারবার। ছোট মেয়েটা এখনও ঠিক আছে, ভবিষ্যতে কি হবে কে জানে। সিদ্দিক সাহেব রাত 8টার দিকে বেরোলেন। তার মন মেজাজ খুব খারাপ থাকে। তখন 11 নম্বর বাড়িতে কিছু সময় কাটান। মেয়ে 3টার সঙ্গে হালকা গল্প গুজব করেন, এর বেশি কিছু না। সেই সাহস তার নেই। মেয়ে 3টার বয়স তার বড় মেয়ের বয়সের চেয়েও। এদিন কোনো চিন্তা কেমন যেন দানা বাঁধতে পারে না। তাছাড়া ভয়ও আছে, জানাজানি হয়ে যেতে পারে। কে জানে কিছুটা জানাজানি ইতিমধ্যে হয়ে গেছে কিনা। বাকের বড় যন্ত্রণা করছিল। হাজতে যতদিন ছিল ভালো ছিল, এখন আবার ছাড়া পেয়েছে। 11 নম্বর বাড়ির প্রসঙ্গ তুলে তাকে বেজ্জুত করবে কিনা কে জানে। সম্ভাবনা আছে। নুরুদ্দিন এই সুযোগ ছাড়বে না। তার আগেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। জবেদারি তাকে দেখে ছুটে এসে তালা দেওয়া গেট খুলল। এই ব্যবস্থাটা সিদ্দিক সাহেবের খুব পছন্দ। গেট সবসময় তালা বন্ধ থাকে। লোকজন আসছে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। বাড়ির চেহারাও এরা পাল্টে ফেলেছে। চারদিকে ফুলের টব, রং বেরঙের পাতাবাহার, অর্কিড, মুগ্ধ হয়ে দেখতে হয়। পাড়ার মধ্যে এমন একটা সুন্দর বাড়ি দেখতে ভালো লাগে। আরও ভালো লাগে যখন মনে হয় এই বাড়িটা তার, বেনামিতে কেনা। জবেদ আলী হাত কসলাতে কসলাতে বলল, বাড়িতে কেউ নেই। তাই নাকি? জি, কক্সবাজার গেছে। বৈশাখ মাসে কক্সবাজার? ভিড় কম থাকে, নিরিবিলি। আসেন আসেন, চা খান। না, চা খাবো না। আসবে কবে? তা তো জানি না। ইটালির 2 সাহেব আছে সাথে, বাংলাদেশ ঘুরতে আসছে। ও আচ্ছা আচ্ছা। সিদ্দিক সাহেবের বেশ মন খারাপ হয়ে গেল। সুন্দর সুন্দর মেয়েগুলিকে নিয়ে কোথাকার কোন বিদেশি ঘুরে বেড়াচ্ছে, অথচ তিনি নিজে গায়ে হাত রাখার মতো সাহস সঞ্চয় করতে পারেনি। কোনো মানে হয় না। সব দিকেই তার সাহস আছে, এই একটা দিকে শুধু সাহস হচ্ছে না।
তার ধারণা মেয়েগুলো অতিরিক্ত সুন্দরী বলেই সাহস হয় না। তেমন সুন্দরী মেয়েদের সঙ্গে মেলামেশার সুযোগ তার হয়নি। আর এই 3টি মেয়ে দেখতে পরীর মতো। হারামজাদি বুড়ি এদের কোত্থেকে জোগাড় করেছে কে জানে। স্যার বসবেন না? না না, বসবো না। কোনো রকম ঝামেলা টামেলা আছে? জি না, শুধু বাকের মাঝে মধ্যে। কি করে সে? কিছু না, গেটের সামনে দাঁড়ায় থাকে, সিগারেট খায়, আফারা ভয় পায়। অন্য কিছু করে না? জি না। বাকের সাথে আর কেউ আসে? জি না, উনি একা। আচ্ছা, আমি দেখব ব্যাপারটা। আম্মা বলছিল বাকের রে মাসে মাসে হাত খরচের টাকা কিছু দিবি কিনা, আপনার সঙ্গে আলাপ করতে বলছিল। হাত খরচ দিতে হবে না, ওটা আমি দেখব। এই পাড়ার কেউ আসে বাড়িতে? জি না। কেউ কিছু জিজ্ঞেস করে? জি না। ঠিক আছে, তারা কবে কক্সবাজার থেকে আসবে কিছু জানো না? জি না, আসলেই খবর দিবে। আমি আম্মারে টেলিফোন করতে বলবো। টেলিফোন এসেছে নাকি? টেলিফোন তো কবেই এসেছে। সিদ্দিক সাহেবের ভুরু কুঞ্চিত হলো। টেলিফোন এসেছে অথচ টেলিফোনের খবর তাকে জানানো হয়নি, নাম্বার পর্যন্ত দেয়নি। এর মানে হচ্ছে এরা তাকে খুব মুরব্বি ধরছে না। তার চেয়েও অনেক বড় মুরব্বি এদের আছে। কে সেই বড় মুরব্বি? তিনি জলিল মিয়াকে ডেকে পাঠালেন। কাস্টমারের যন্ত্রণায় জলিল মিয়ার দম ফেলার ফুল ডেকে পাঠালে মেজাজ খিচড়ে মেয়াকে থাকলে মনে হবে সিদ্দিক সাহেব ডেকে পাঠানোতে সে খুব আনন্দে আত্মহারা। স্যার ডাকছেন? কি খবর জলিল? জি, আপনাদের 10 জনের দোয়া। দোকান দেখি ভালোই চলছে। সবসময় দেখি কাস্টমার। আড্ডা দেওয়ার না কাস্টমার স্যার। চায়ের দোকান তো আড্ডারই প্রধান জায়গা। যেখানে যত বেশি আড্ডা হবে সে দোকান তত তাড়াতাড়ি জমবে। জলিল খুশ করতে থাকে। মূল বিষয়টা জেনে চলে যেতে পারলে বাঁচা যায়। ক্যাশে যাকে বসিয়ে এসেছে সে বিরাট চোর। ইতিমধ্যে টাকা পয়সা নিশ্চয়ই কিছু সরিয়েছে। জলিল মিয়া: জি স্যার। নম্বর বাড়ি। তুমি কিছু জানো? লোকজন কারোর সঙ্গে এবারে যোগাযোগ আছে? কিছুই তো স্যার জানি না। আমার স্যার মাথার গায়ে কুত্তা পাগল অবস্থা। ক্যাশে বসি, নজর রাখতে হয় চারদিকে। গতকাল স্যার রান্নাঘর থেকে ডালডার টিন চুরি গেল, 4 কেজি ডালডা। সিদ্দিক সাহেব অপ্রসন্ন মুখে বললেন, কিছু লাগে স্যার? যোগাযোগ আছে? জি না। চোখের সামনে থেকে ডালডার টিন নিয়ে গেল। 5 কেজি ডালডা ছিল। এ তো বললে 4 কেজি। জলিল মিয়া: ঠিক আছে, তুমি যাও। বাকের ভাইকে কিছু বলতে হবে স্যার? না, কিছু বলতে হবে না। জলিল মিয়া চিন্তিত মুখে বের হয়ে এলো। সবাইকে খুশি রাখা এই দুনিয়ায় বিরাট কঠিন কাজ, তবে খুশি রাখতেই হবে। কেউ বেজার হলে দোকানদারি করা যাবে না। স্যার, আমার নাম বাকের। চিনতে পারছি, কি ব্যাপার? মঙ্গলবার করে থানায় হাজিরা দিতে বলেছিলেন, তাই এলাম। আজ মঙ্গলবার। মাঝখানে তো বেশ কয়েকটা মঙ্গলবার চলে গেল। ঢাকার বাইরে ছিলাম স্যার, নেত্রকোনায় গিয়েছিলাম। আপনাকে কি হায়ার করে নিয়ে গেল? কি বললেন বুঝলাম না। আগে মফস্বলের লোকজন ঢাকা থেকে ফুটবল প্লেয়ার হায়ার করে নিত, আজকাল মাস্তান হায়ার করে। মাস্তানি এখন মোটামুটি লাভজনক ব্যবসা। আমার ছোট বোনের বিয়ে হয়েছে নেত্রকোনা, দেখতে গিয়েছিলাম। ভবিষ্যতে ঢাকার বাইরে গেলে আমাদের ইনফর্ম করে যাবেন। জি আচ্ছা। এখন কি উঠব? উঠুন। বসে থেকে কি করবেন? বাকের চেয়ার ছেড়ে উঠতে বলল, একটা কথা স্যার, যদি কিছু মনে না করেন। বলে ফেলুন, কিছু মনে করব না। মাঝে মাঝে স্যার মন্ত্রীরা মাস্তান হায়ার করে নিজেদের জায়গায় নিয়ে যায়। গত ইলেকশনের সময় এই অধমক একজন নিয়েছিল। এরকম কেসেও কি থানায় খবর দিয়ে যাব স্যার, নাকি সরাসরি চলে গিয়ে কাজকর্ম মিটিয়ে আপনাদের খবর দেব? ওসি সাহেব কিছু বললেন না। ওসি সাহেবের বাঁ পাশে বসা সেকেন্ড অফিসার উচ্চস্বরে হেসে উঠেই ওসি সাহেবের গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেলল। বাকের বলল, স্যার তাহলে উঠি। আগামী মঙ্গলবার ইনশাল্লাহ দেখা হবে। ওসি সাহেব কিছু বললেন না। সেকেন্ড অফিসার দ্বিতীয় দফায় হেসে ফেলে আবার গম্ভীর হয়ে গেলেন। ওসি সাহেব বললেন, থানা হাসি তামাশার জায়গা নয়, এটা মনে রেখে কাজকর্ম করলে ভালো হয়। বাকের থানা থেকে খুশি মনে বের হলো। বেশ ফুর্তি লাগছে, যদিও ফুর্তি লাগার তেমন কোনো কারণ নেই। তার থাকার জায়গাই এখনও ঠিক হয়নি। এক এক রাত এক এক জায়গায় কাটাচ্ছে। গত রাতে বড় ভাইয়ের বাসায় গিয়েছিল। বুক ধকধক করছিল, যদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ, দেখা হয়নি।
কোথায় যেন গিয়েছে, রাত 10টার আগে ফিরবে না। ভাবি ছিল, তাকে দেখে ঠান্ডা গলায় বলল, তুমি যে, কি মনে করে? বাকের হক চুকিয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি, একটু রোগা রোগা লাগছে। আমার শরীর স্বাস্থ্য নিয়ে তোমাকে কনসার্ন হতে হবে না। কোনো কাজে এসেছো? ভাইজান কে আছেন? সে আছে কি নেই সেটা তো তুমি বাড়ি ঢুকবার আগেই খোঁজখবর করেছো। আমি দোতলা বারান্দা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে শুনছিলাম। ভাবলাম দেখা করে যাই, হাজত থেকে ছাড়া পেয়েছি। সে তো 15 দিন আগেই ছাড়া পেয়েছো, 15 দিন পর দেখা করতে এলে যে? ঢাকার বাইরে ছিলাম। আচ্ছা ভাবি যাই, দাঁড়াও। সেলিনা ভেতর থেকে মুখ বন্ধ খাম এনে দিল। গলার স্বর আগের চেয়েও শীতল করে বলল, তোমার ভাই দিয়ে গেছে, নিয়ে তোমার ভাইকে ধন্য করো। এত রাগ করছেন কেন ভাবি? রাগ করছি না, রাগ করলে সংসার ছেড়ে অনেক আগেই চলে যেতাম। ঝুলে তো আছি। তুমি থাকো কোথায়? ঠিক নেই ভাবি, এক এক দিন এক এক জায়গায়। এক জায়গায় বেশি দিন থাকতে অসুবিধা হয় তাই না? লোকজন খোঁজ পেয়ে যায়। তা না ভাবি। ভাবি চা খাবো, যদি আপনার অসুবিধা না হয়। ফরিদা চায়ের কথা বলতে গেল, এই ফাঁকে বাকের খাম খুলে আনন্দে প্রায় লাফিয়ে উঠল। 1200 টাকা, সব চকচকে নোট। ভাইয়ের কাছ থেকে সে মাঝে মধ্যে এরকম পায়, তবে ব্যাপারটা খুবই অনিয়মিত। খুবই অবাক কাণ্ড, ফরিদা নিজেই চায়ের কাপ নিয়ে ঢুকলো। পিরিচের এক কোণায় এক টুকরো ঠান্ডা কেক। দীর্ঘদিন ফ্রিজে ছিল, আজ গতি হতে যাচ্ছে। তোমার ভাইয়ের কথা শুনেছ বোধহয়? জি না, কি ঝামেলা? চাকরি নিয়ে ঝামেলা হচ্ছে। বলেন কি, কে ঝামেলা করেছে? নাম ধাম দেন, বডি ফেলে দেবো। বাজে কথা একদম বলবে না। বডি ফেলে দেবে মানে? কার বডি তুমি ফেলে দেবে? চা খেতে চেয়েছো, চা খাও, চা খেয়ে বিদে হও। বড় বড় কথা, বডি ফেলে দেব। বাকের নিঃশব্দে চা শেষ করে উঠে এলো। মেজাজ খুব খারাপ করা উচিত ছিল, কিন্তু করতে পারিনি, কারণ পকেটে এতগুলো টাকা। একবার যাবে বলে ঠিক করলো। চাকরির ঝামেলা মানে? কি ঝামেলা জানতে ইচ্ছে করছে, তবে খোঁজ খবর নিয়ে যেতে হবে। ভাই থাকলে যাবার প্রশ্ন ওঠে না। বাকের জলিল মিয়ার স্টলের সামনে এক মুহূর্তের জন্য দাঁড়ালো। জলিল মিয়া ক্যাশ সামলাতে ব্যস্ত, তার দম ফেলার সময় নেই। তবু বাকের দিকে তাকিয়ে দাঁত বের করে দিল। চা খাইয়ে যান বাকের ভাই। বাকের উত্তর না দিয়ে হাঁটতে শুরু করলো। রং বেরঙের নানান পোস্টার চোখে পড়ছে। মহানগর কমিটি। এই বস্তুটি কি কে জানে? পাড়ায় অনেক কিছুই হচ্ছে, সে খবর রাখে না। ইয়াদের কাছ থেকে ভেতরের খবর কিছু নেওয়া উচিত, কিন্তু তার সঙ্গে দেখাই হচ্ছে না। যে কয়বার গিয়েছে, ইয়াদের বউ মুখ কালো করে বলেছে, উনি বাসায় নেই। মিথ্যা কথা বলেছে তা তো না। না, মিথ্যা কেন বলবে? বাকের অন্যমনস্ক হয়ে পড়ল। তখনই চোখে পড়ল ইয়াদ মাথা নিচু করে হনহন করে যাচ্ছে। বগলে একটা দুধের টিন, চোখে চশমা। বেটা চশমা নিল কবে? ওই শালা, ওই ইয়াদ। ইয়াদ থমকে দাঁড়ালো। বাকে এগিয়ে গেল। দেখাই পাওয়া যায় না, ব্যাপার কি? 4 দিন গেলাম। দারুণ ব্যস্ত। কেমন আছিস রে দোস্ত? ভালোই আছি, আয় চা খাই। আজ না দোস্ত, বাসায় দুধ নেই, দুধ নিয়ে যাচ্ছি। দেরি হলে বউ মাইন্ড করবে। দুধ বউয়ের কাছে দিয়ে আয়, তাহলে তো আর মাইন্ড করবে না। নামিয়ে দিয়ে ফুট করে চলে আসবি। আজ বাদ দে দোস্ত, এক জায়গায় যেতে হবে। আমার বড় শালের ছেলের জন্মদিন, না গেলে খুব মাইন্ড করবে। গাড়ি পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস না হয় আমার সঙ্গে এসে গাড়ি দেখে যা। বাকের উল্টো দিকে হাঁটা ধরল। মেজাজ খুব খারাপ হবার আগেই সরে যাওয়া ভালো। মুনাদের বাসায় কি একবার যাওয়া যায়? সকাল অবশ্য একবার দেখা হয়েছে। তাতে কি? রুগী আছে একজন, খোঁজখবর করা দরকার। মুনা রাগ নাও করতে পারে। সবসময় যে তাকে দেখলে মুনা রেগে যায় তাও তো না। মাঝে মধ্যে খুবই ভালো ব্যবহার করে। যেমন আজ সকালে বাকের ঘরে ঢোকা মাত্রই মুনা বলল, বিস্মিত হয়ে বাকের বলল, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, ফ্লাক্স দিচ্ছি, ফ্লাক্স ভর্তি করে দোকান থেকে চা নিয়ে আসুন। ঘরে চা নেই, চিনি নেই, দুধ নেই, বিশ্রী অবস্থা। সকাল থেকে চা না খেয়ে আছি। বাকের ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে এলো, সেই সঙ্গে হাফ কেজি চা, 2 কেজি চিনি এবং একটা কনডেন্স মিল্ক। বাকের ভেবেছিল সঙ্গে জিনিসপত্রগুলো দেখে মুনা রাগ করবে, তা সে করেনি। হাসি মুখে বলেছে, থ্যাঙ্কস। মুনার কাছে যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়। দুটো মেয়ে মানুষ একা একা আছে, এই কারণেই তো যাওয়া দরকার। রাগ করলেই বাকি, তার একটা দায়িত্ব আছে না?
বাকের লম্বা লম্বা পা ফেলতে লাগলো। আকাশ ঘোলাটে, বৈশাখ মাস শুরু হয়েছে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। বৎসরের প্রথম কালবৈশাখী। ভালো, খুবই ভালো। ঝড় বৃষ্টি হোক, মাঝে মাঝে ঝড় বৃষ্টির হওয়া দরকার। তা না হলে সব নেতা মেরে যায়, লাইফ হেল হয়ে যায়। বাকের গুনগুন করে একটা সুর উঠাবার চেষ্টা করছে। গানের কথাগুলো হচ্ছে, ইয়ে হ্যাঁ আখেরি জামানা। আখেরি শব্দটার উপর লম্বা টান আছে, টান দিয়ে গলা ভেঙে ফেলতে হয়। টানটা তার গুনগুন করতে ভালো লাগছে। ইয়ে হায় আখেরি জামানা, এটা হচ্ছে শেষ সময়। হে প্রিয়তম, এই শেষ সময়ে তুমি আমাকে ফেলে চলে যেও না। অভিশপ্ত জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও। খুব আধ্যাত্মিক গান। ঝড় মাথায় করে মামুন জাহানারাদের বাসায় এসে উঠল। হুলস্থুলো কাণ্ড ঘটে যাচ্ছে। চোখের সামনে একটা ইলেকট্রিসিটির পিলার ভেঙে পড়ল। এত পলকা ধরনের পিলার বানায় নাকি আজকাল? ধক করে আগুন বের হয়ে বিকট শব্দ। তার প্রায় সঙ্গে সঙ্গে জাহানারাদের বাড়ির সামনে কাঁঠাল গাছের একটা ডাল ভেঙে টিনের চালে পড়ল। আগের বারের চেয়েও বিকট শব্দ। তারপর শুরু হলো শিলাবৃষ্টি। গত 5 বছরে ঢাকা শহরে এরকম শিল পড়েনি। জাহানারাদের ঘরের দরজা জানালা সব বন্ধ। অনেকক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করার পর ভেতর থেকে জাহানারা ভীত গলা বলল, কে? আমি মামুন। বিস্মিত জাহানারা দরজা খুলতে খুলতে বলল, আপনি এখানে কি করছেন? আসবার আর সময় পেলেন না? এরকম ঝড় হবে বুঝতে পারিনি। টর্নেডো ফর্নেডো কি না কে জানে। টর্নেডো নয়, কালবৈশাখী। ভেতরে আসুন, দরজা বন্ধ করে দেব। জাহানারাদের বাড়ির একটা অংশ টিনের চালের। শিলাবৃষ্টির কারণে প্রচণ্ড শব্দ হচ্ছে। একটা ঘরের জানালা খুলে গেছে, সেই জানালা আশ্রে পড়ছে বারবার। জাহানারা বলল, অন্ধকারে বসে থাকুন, আমি আগে ঘর সামলাই। মামুন কৈফিয়তের ভঙ্গিতে বিড়বিড় করে কি যেন বলল। শব্দের কারণে কিছু বোঝা গেল না। ভেতর থেকে জাহানারার মা চেঁচাচ্ছে, কে এসেছে? কার সঙ্গে কথা বলছিস? জাহানারা জবাব না দিয়ে ভেতরে চলে গেল। মামুন এরকম সময় চলে আসা তার একটু লজ্জা লজ্জা করছে, আবার ভালোও লাগছে। ঘরে শুধু সে আর তার মা। অন্যরা ফুপুর বাসায় বেড়াতে গেছে, রাতে থেকে যাবে। এতক্ষণ ভয় ভয় করছিল, এখন ভয়টা কমেছে। জাহানারা কিছুক্ষণ পর আবার এসে ঢুকলো। হাসি মুখে বলল, আমাদের ছাদে প্রচুর শিল পড়েছে, শিল কুড়াবেন? মামুন অবাক হয়ে বলল, শিল কুড়াবো কেন? শিল কি আম নাকি? আমি শিল কুড়াতে যাচ্ছি, আপনি আমার সঙ্গে আসুন তো। একা একা ভয় ভয় লাগছে। শিল দিয়ে কী করবেন? কিছু করব না, ছোটোবেলায় কুড়াতাম, এখন আবার ইচ্ছে করছে। ঝড় কমুক। ঝড় কমেছে, শুধু বাতাস দিচ্ছে। আসুন তাড়াতাড়ি, এত অনুরোধ করতে পারবো না। মামুন উঠে দাঁড়ালো। আশ্চর্য কাণ্ড। উঠে দাঁড়ান মাত্র জাহানারা বলল, থাক থাক, এমনি বলছিলাম, ঠাট্টা করছিলাম। ঝড় বৃষ্টির মধ্যে ঠাট্টা করতে ভালো লাগে। তাই নাকি? আমি অবশ্য জানতাম না। আমি ভেবেছি আপনি বুঝি সত্যি সত্যি। আমাকে কি আপনার কচি খুকি মনে হয়? না, তা না, তবে আমরা বড়রা অনেক সময় ছোটদের মতো আচরণ করি। তা অবশ্য করি। এখন কি আপনি বড়দের মতো একটা আচরণ করবেন? আপনাকে একটা টেলিফোন নম্বর দিচ্ছি, ওই নম্বরে টেলিফোন করে খোঁজ নিয়ে আসবেন মীরারা ভালো আছে কিনা। মা চিন্তা করছেন। কোনো একটা দোকান বা ফার্মেসিতে টেলিফোন পাবেন। নম্বরটা বলুন। খুব সহজ নম্বর, 442345। মনে থাকবে না? কাগজে লিখে দেব? মনে থাকবে। টেলিফোন করে আসুন, তারপর চা খাবেন। নাকি আজও ওই দিনের মতো ভাত খেতে চান? মামুন বিস্ময় বোধ করছে। জাহানারা কথা বলার ভঙ্গি তার স্বভাবের সঙ্গে মিশ খাচ্ছে না। বড় বেশি তরল গলায় কথা বলছে। আজ খাবার কিন্তু ওই দিনের চেয়েও খারাপ। ডিমের তরকারি আর আলু ভাজা। খেতে পারবেন? পারবো। জাহানারা হেসে ফেলল। তার হাসিটা খুব সুন্দর। যার হাসি সুন্দর তার কান্না নাকি কুশ্রী। জাহানারা কাঁদলে কেমন দেখাবে কে জানে। জাহানারা বলল, এরকম মুখ গম্ভীর করে কি ভাবছেন? মামুন বলল, কিছু ভাবছি না, আপনার জন্য সামান্য একটা উপহার এনেছি। গল্পের বই, আপনার জন্মদিনের উপহার হিসাবে। জাহানারা অবাক হয়ে বলল, আজ আমার জন্মদিন? আপনাকে কে বলল? মীরা বলেছে।
গতবার যখন এসেছিলাম ওকে জিজ্ঞেস করেছিলাম। ওর কথা বিশ্বাস করবেন না, আজ হচ্ছে ওর জন্মদিন। ফুপু এই উপলক্ষে তাকে দাওয়াত করেছেন। গল্পের বই কি আপনি আমার নাম লিখেছেন? জি না। তাহলে এটা তাকিয়ে দিন। এখন যান, টেলিফোন করে আসুন। নম্বরটা মনে আছে? জি আছে, 442345। আপনার স্মৃতিশক্তি তো চমৎকার। মামুনির স্মৃতিশক্তি মনে হচ্ছে তেমন ভালো না। পানিতে ভিজে কাদায় মাখামাখি হয়ে সে যখন টেলিফোনের একটা ব্যবস্থা করলো, তখন দেখা গেল নম্বর মনে নেই। 23 এবং 45-এ গণ্ডগোল। কোনটা আগে কোনটা পেছনে কিছুই মনে নেই, সব তালগোল পাকিয়ে গেছে। হাসিনার শরীরটা আজ অন্য দিনের চেয়ে অনেক ভালো। ঝড় বৃষ্টির সময় ছোটাছুটি করে দরজা জানালা বন্ধ করছেন। অন্য সময় অল্প একটু হাঁটাহাঁটিতেই হাঁপ ধরে যেত। আজ তেমন হচ্ছে না, বরং অনেক দিন পর ঝড় বৃষ্টিটা তার ভালোই লাগলো। এখন আর তেমন ভালো লাগছে না। জাহানারা ছেলেটির সঙ্গে খুকিদের গলায় কথা বলছিল। কেন বলছিল? জাহানারা এরকম করে কখনো কথা বলে না। ছেলেটির সম্পর্কে তার মনে কী আছে তা পরিষ্কার জানা উচিত। জিজ্ঞেস করতে হয় তাও কেমন যেন বাধো বাধো লাগে। মীরা হলে এতক্ষণে হড়বড় করে সব বলে ফেলতো। জাহানারা, বলো মা, ওই ছেলে চলে গেছে? আবার আসবে। টেলিফোনে মীরার খোঁজ নিতে গেছে, তারপর আসবে। ও, রাতে এখানে খাবে মা? চট করে কিছু কি করা যায়? হাসিনা একবার ভাবলেন বলবেন, রাতে খাবে কেন? তিনি তা বলতে পারলেন না। শীতল গলায় বললেন, দেখ কিছু আছে কি না। রাতে খাবে বলে কি তুমি বিরক্ত হচ্ছ নাকি মা? না, বিরক্ত হব কেন? ঢাকা শহরে কি এই ছেলের কোনো আত্মীয় স্বজন আছে? কেন বলো তো? না, এমনি একটু খোঁজ খবর করতাম। কিসের খোঁজ খবর? হাসিনা জবাব দিলেন না। জাহানারা সহজ গলায় বলল, মা তুমি যা ভাবছো সেসব কিছু না মা। সেসব কিছু হলেই বা ক্ষতি কি? হাসিনা তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ ছিল, অভিমান ছিল, বিষাদ ছিল এবং কিছু পরিমাণ মিনতিও ছিল। জাহানারা একটা নিঃশ্বাস ফেলল। হাসিনা নরম স্বরে বললেন, ছেলেটা ভালো, আমার পছন্দ হয়েছে। জাহানারা বলল, পছন্দ হলে কি করতে হবে? জাহানারার গলার স্বরে রাজ্যের বিরক্তি। হাসিনা অবাক হলেন। এরকম তো হবার কথা না। তার ধারণা জাহানারারও ছেলেটিকে পছন্দ। এই পছন্দ সাধারণ পছন্দেরও বেশি। তাহলে কি তার ধারণা ভুল? ভুল তো, কিন্তু ভুল তো হবার কথা না। এসব ব্যাপারে মারা সচরাচর ভুল করেন না, তিনিও করেননি। ছেলেটি যে কয়বার এসেছে, জাহানারার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে কথা বলেছে কিশোরীদের তরল গলায়, শব্দ করে হেসেছে। এসব কিসের লক্ষণ তা তিনি জানেন। তাহলে জাহানারা এমন করছে কেন? অন্য কোনো গোপন রহস্য আছে কি? তার জানতে ইচ্ছে করছে, তবে জানতে ইচ্ছে করলেও লাভ নেই। জাহানারা মুখ খুলবে না, মুখ তালাবদ্ধ করে রাখবে। 10টা কথা জিজ্ঞেস করলে একটা জবাব দেবে। সেই জবাব থেকে কিছু বোঝা যাবে না। হাসিনা তীক্ষ্ণ স্বরে বললেন, জাহানারা, তুই আমার পাশে এসে বসতো। জাহানারা সহজ গলায় বলল, পাশেই তো বসে আছি মা। হাসিনা পাশ ফিরে মেয়ের কোলে একটা হাত রাখলেন। কোমল স্বরে বললেন, ছেলেটাকে আমার খুব পছন্দ। ঠান্ডা ছেলে, আজকাল এরকম দেখা যায় না। আজকাল বুঝি ছেলেরা সব গরম হয়ে গেছে? তুই এমন রেগে যাচ্ছিস কেন রে মা? রেগে যাবার মতো তো কিছু বলিনি। ছেলেটাকে ভালো লেগেছে, এটা শুধু বললাম। এতে দোষের কি হলো? না, দোষের কিছুই হয়নি। আমি রাগ করিনি। একজনকে ভালো বলবে তাতে আমি রাগ করব কেন? আমরা আগের কালের মানুষ, একালের কর্মকাণ্ড কিছুই বুঝি না রে মা। জাহানারা খানিকক্ষণ চুপ করে রইল। মার রোগশীর্ণ হাতের উপর নিজের হাত রাখল। তারপর খুবই নিচু গলায় প্রায় অস্পষ্ট স্বরে বলল, ছেলেটাকে নিয়ে তুমি যা ভাবতে শুরু করেছ তা না ভাবলেই ভালো হয় মা। মামুন সাহেবের বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিনের মধ্যে বিয়ে হবে। হাসিনা তীক্ষ্ণ গলায় বললেন, কিছুদিনের মধ্যে বিয়ে হবে? তাহলে এখানে এসে বসে থাকে কেন? এটা কি ধরনের ভদ্রতা? বিয়ে হচ্ছে বলে সে বাড়িতে আসবে না এমন তো কোনো কথা নেই মা। হাসিনার চোখে পানি এসে গেল। তিনি সেই পানি লুকানোর কোনো চেষ্টা করলেন না। তিনি ভেবেই নিয়েছিলেন জাহানারার সঙ্গে এই ছেলেটির বিয়ে হবে, সংসারের ভিত পাকা হবে। জাহানারা বলল, চা খাবে নাকি মা? না, শরীর খারাপ লাগছে।
হুম, তুমি এমন ভেঙে পড়েছো কেন? এই ছেলে ছাড়া কি দেশে ছেলে নাই? মেয়ের বিয়ে দিতে চাও, দেবে। আমি তো কখনো না বলিনি। একদিন শাড়ি গয়না পরে বরের বাড়িতে চলে যাব, তখন হায় হায় করবে। জাহানারা জবাব দিল না। মেয়ের কোল থেকে হাত সরিয়ে নিয়ে পাশ ফেলেন। জাহানারার মুখের দিকে তাকিয়ে থাকতে এখন আর ইচ্ছে করছে না। জাহানারা রান্নাঘরে চলে গেল। রান্না করতে ইচ্ছে করছে না, তবু করতে হবে, এর থেকে মুক্তি নেই। মার জন্য বেশ খারাপ লাগছে। এই মহিলাটার ভাগ্যটা এরকম, দুদিন পর পর শুধু আশাভঙ্গ হয়। বছর 2 আগে একবার হলো। চমৎকার ছেলে, ফর্সা, লম্বা, হাসি খুশি, এমন একটা ছেলে যে দেখলেই পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে। বিয়ের সব ঠিকঠাক। ছেলের এক মামা পাথর বসানো একটা আংটি দিয়ে জাহানারার মুখ দেখে গেলেন। বিয়ের তারিখ ঠিক হলো, 17 কার্তিক। বিয়েটা হলো না। কেন হলো না সেও এক রহস্য। হঠাৎ তারা জানালো একটু সমস্যা হয়েছে। কী সমস্যা কিছুই বলল না। কি লজ্জা, কি অপমান! লাল পাথর বসান আংটি জাহানারা খুলে ট্রাঙ্কের নিচে লুকিয়ে রাখলো। একবার ভেবেছিল নর্দমায় ফেলে দেবে, ফেলতে পারেনি। আংটিটা হাতে দিলেই ফর্সা, লম্বা, কোকড়ানো চুলের ছেলেটির ছবি মনে আছে। শত অপমানের মধ্যেও কেন জানি ভালো লাগে। কতদিন কতজনের সঙ্গে দেখা হয়, এই ছেলেটির সঙ্গে কখনো দেখা হয় না। জাহানারা ঠিক করে রেখেছে, যদি কখনো দেখা হয় তাহলে সে হাসি মুখে এগিয়ে যাবে, খুব পরিচিত ভঙ্গিতে বলবে, কি কেমন আছেন, চিনতে পারছেন আমাকে? জাহানারা কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। তার ঠিক তখনই ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটল। বাপায়ের উপর কেতলি উল্টে পড়ল। কেতলি ভর্তি ফুটন্ত পানি, হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ঝলসে গেল। জাহানারা কোনো শব্দ করল না, দাঁতের দাঁত চেপে কষ্ট সহ্য করল। রাতে প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘরে মনে হলো যেন লম্বা ফর্সা কোকড়ানো চুলের ছেলেটি তার পায়ের কাছে বসে আছে। বিরক্ত গলায় বলছে, তুমি এত অসাবধান কেন? পা সম্পূর্ণ ঝলসে গেছে, আর তুমি একজন ডাক্তার পর্যন্ত দেখালে না। এরকম ছেলে মানুষই করার কোনো অর্থ হয়? ইস, কি অবস্থা হয়েছে পায়ের। জাহানারা বলল, ছি, তুমি পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে হাত দিলে কি হয়? লজ্জা লাগে। এত লজ্জা লাগার দরকার নেই। জ্বরের ঘরে সব কেমন এলোমেলো হয়ে যায়। ফর্সা, লম্বা, কোকড়ানো চুলের ছেলেটিকে একসময় মামুন বলে মনে হতে থাকে। জাহানারার বড় ভালো লাগে। তার বলতে ইচ্ছে করে, তুমি এত দূরে বসে আছো কেন? ব্যথায় মরে যাচ্ছি, আর তোমার একটু মায়া লাগছে না? আরও কাছে আসো, দেখো তো জ্বর আরও বাড়ল কি না। কপালে হাত দিয়ে দেখো, কপালে হাত দিলে এমন কোনো পাপ হবে না। দুর্ঘটনার শুরুতে যত সামান্য বলে মনে হয়েছিল, দেখা গেল তা মোটেও সামান্য নয়। পা ফুলে উঠল। 2 দিনের মাথায় ঘা বিষিয়ে গেল। 3য় দিনের দিন ভর্তি করতে হলো হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা ঘা দেখে চমকে উঠল। এক রাতে আধো ঘুম আধো জাগরণে জাহানারা শুনল বুড়ো মতো একজন ডাক্তার বলছে, আরেকটা দিন দেখব, তারপর অ্যাম্পুট করে ফেলব, গ্যাংগ্রিনের সূচনা। জাহানারা চেঁচিয়ে বলতে চাইল, দয়া করুন, আমার পা কাটবেন না। বলতে পারল না। তার কথা বলতে ইচ্ছে করছিল না। সমস্ত শরীরে ভয়াবহ ক্লান্তি। পায়ে কোনো ব্যথা নেই, মাথায় ভোঁতা যন্ত্রণা। সে যন্ত্রণার ধরনটাও অদ্ভুত, তেমন যে নেশা লাগে যায়। মনে হয় থাকুক না, আর শুধু ঘুমোতে ইচ্ছে করে। শরীরের প্রতিটি কোষ আলাদা আলাদাভাবে ঘুমোতে চায়। 11 দিনের দিন জাহানারা পুরোপুরি জ্ঞান ফিরে পেল। তার বিছানার পাশে মামুন বসে আছে। ঘরে অনেক লোক। মা আছেন, মিরপুরে বড় খালা আছেন, বড় খালার ছেলে যে আর্মির অফিসার সেও এসেছে। জাহানারা বলল, আমার পা কেটে বাদ দিয়ে দিয়েছে তাই না? মামুন বলল, না। জাহানারা বিশ্বাস হলো না, অথচ বিশ্বাস না হবার কোনো কারণ নেই। ওই তো রোগা রোগা পায়ের পাতা দুটি দেখা যাচ্ছে। মামুন তার দিকে তাকিয়ে হাসছে। এত সুন্দর লাগছে কেন মামুনকে? কি সুন্দর তাকে লাগছে! সাদা পাঞ্জাবিতে তাকে এত সুন্দর লাগে। জাহানারা চোখ বন্ধ করল। আবার ঘুম পাচ্ছে। ঘুমে তলিয়ে যাবার আগ পর্যন্ত শেষ মুহূর্তে শুনল মামুন বলছে, খালা আর ভয় নেই, আপনারা বাসায় যান, বিশ্রাম করুন, আমি আছি। আহ, কি চমৎকার শব্দ, আমি আছি।
আমি আছির মতো সুন্দর আর কোনো শব্দ কি বাংলা ভাষায় আছে? না, নেই। জাহানারা সুস্থ হবার 15 দিনের মাথায় মামুনের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। হাসিনা মেয়ের বিয়ে উপলক্ষে করে যতটা হইচই করবেন বলে ভেবে রেখেছিলেন তার কিছুটা করতে পারলেন না। একটা কমিউনিটি সেন্টার পর্যন্ত ভাড়া করা গেল না। আলো দিয়ে বাড়ি সাজানো হলো না। মেয়েকে নতুন এক সেট গয়নাও দিতে পারলেন না। তবু তার মনে কোনো অপূর্ণতা রইল না। দীর্ঘদিন পর গভীর আনন্দ বোধ করলেন। তার ভাড়া বাড়ির পালাস্তারা ওঠা কুদর্শন একটি কোঠায় বাসর হবে। মেয়েরা ছোটাছুটি করে ঘর সাজাচ্ছে। এক ফাঁকে সে ঘরও তিনি দেখে এলেন। অপূর্ব লাগলো। চোখ ভিজে উঠল। কি সুন্দর লাগছে জাহানারাকে। তার এই কালো মেয়ের মধ্যে এত রূপ কোথায় লুকিয়েছিল? নাকি তার এই মেয়ে রূপবতী ছিল, শুধু তার চোখে পড়েনি? হাসিনার চোখ বারবার ভিজে উঠতে লাগলো। তার বড় বোন তার হাত ধরে মেয়ের সামনে থেকে তাকে সরিয়ে নিলেন। রাগে গলায় বললেন, আনন্দের দিনে এরকম কেউ কাঁদে? কাঁদতে কাঁদতে তুই দেখি চোখে ঘা করে ফেলবি। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, কোথাও কেউ নেই। আজ পর্ব 18। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।